সময় ছিল। একটা বড় মহলে অনেক হাজার লোকের ভিড় জমা হয়েছিল। আচ্ছা, মহারাজ কি তাহলে সত্যি সত্যি এমন কিছু করতে চলেছেন? আজ পর্যন্ত উনি এর আগে কখনো করেননি। হ্যাঁ, তাই তো শুনেছি। আমরা সবাই এটাই দেখতে এসেছি যে এমন কি ব্যাপার যে মহারাজ নিজেই রাজ্যের লোকদের নিমন্ত্রণ দিয়ে সকাল সকাল এখানে ডেকে আনলেন। সব লোক এখানে উপস্থিত তো ছিল, কিন্তু কেউই জানতো না যে আজকে এখানে কি হতে চলেছে। তখন মহারাজ স্বয়ং নিজেই এই বড় স্তম্ভের সামনে এসে দাঁড়ালো। ওনার সামনে একটা মানুষ ছিল যাকে কালো কাপড়ে ঢাকা হয়েছিল, আর সৈনিক ওকে ঘিরেছিল। শোনো শোনো শোনো, আজকে আমাদের মহারাজ যেই মানুষটাকে নিজের হাতে মারতে চলেছেন, কারণ এই মহারাজের কাছে শাস্তি পেয়েছে। সেনাপতির মুখে মৃত্যুদণ্ডের কথা শুনে সবাই চমকে উঠল। সবার মুখে শুধু একটাই প্রশ্ন ছিল যে মানুষটি আসলে এমন কি করেছিল যার জন্য একে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছিল। কিন্তু কারোর মধ্যে এত সাহস ছিল না যে এই প্রশ্নটা করে। আচ্ছা, এই মানুষটা তাহলে কে? পুরুষ নাকি মহিলা নাকি অন্য কেউ? কেউ এই ব্যক্তির ব্যাপারে কিছুই জানত না। না ওর দোষ, তাও সবাই চুপ করেছিল। মানুষ এই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছিল। মহারাজ নিজের তলোয়ারের সাহায্যে একই কোপে ওই মানুষের শরীর থেকে ওর গলাটাকে কেটে দিল, যেটা ছটপটিয়ে মাটিতে পড়ে গেল। এখানে আমরা দেখছি তিনজন বন্ধু, সপনা, আমার আর মেহতা, এই রাজ্যে ঘোরার জন্য এসেছে। ওয়াও রাজ, এই জায়গা দেখে তো মনে হচ্ছে যেন এখানে এখনো রাজা মহারাজারা থাকেন। রাজা মহারাজা থাকে না, ওদের ছেলেরা তো থাকে। আর হ্যাঁ, রাজার মহারাজা হলে পরে জায়গার কি করে আলাদা হতে পারে? রাজা হওয়ার একটা আলাদাই ব্যাপার আছে। সব লোকেরা তার কথা শোনে আর তাকে সম্মানও দেয়। সম্মান করে না দিয়ে ভয় পায় ওনাকে। ভয় পায় যে আমরা যদি ওনার সামনে কখনো নিজেদের মাথা নত না করি তাহলে আমাদের মাথা কেটে দেবেন। ও হলো, সব রাজা একরকম হয় না। তুমি রামের কথা শোনোনি? আরে তুমি আবার ওদের কথা কেন বলছো? আরে উনি তো উপরওয়ালা ছিলেন। আরে বাদশার ব্যাপারে তো লোকজন খুব ভালো ভালো কথাই বলেন। আচ্ছা, কি বলে এখানকার মানুষেরা? শুধু আর শুধুমাত্র খারাপ। তাহলে এই ব্যাপারে আমরা মহলে গিয়ে জানার চেষ্টা করি যে সত্যিটা কি। তিনজন বন্ধু মহলের দিকে এগিয়ে গেল। তখনই ওরা রাস্তায় একটা কবর দেখতে পেল। মেহতাব তার উপর থেকে ঢাকাটা খুলে ভেতরে দেখলো। তখনই হঠাৎ একটা তীব্র হাওয়া এলো। আরে যখন কোনো জিনিস নিয়ে কিছু জানো না সে ব্যাপারে কথা বলো না তো। কিছুটা আগে গিয়ে সপনার একটা পাথরে ধাক্কা খেলো, যার জন্য হ্যান্ডব্যাগ নালার মধ্যে পড়ে গেল। ও গড, ওই ব্যাগটাতে না ওষুধ ছিল। কোনো ব্যাপার না, চলো ফিরে যাই, শহর থেকে ওষুধটা নিয়ে নেব। ফেরত যাওয়ার কথা শুনে মেহতাবের রাগ হয়ে গেল। না, আমরা মহলের ভেতরে যাব। তুমি না আসতে চাইলে এসো না, আমি যাচ্ছি একাই। মেহতাবের এই ব্যবহার দেখে আমান আর সপনা খুবই অবাক হয়ে গেল। সপনা চুপচাপ মেহতাবের পেছনে চলতে শুরু করলো। স্বপ্না, কোথায় যাচ্ছ তুমি? আরে কি পাগল হলে নাকি? আরে ওষুধ না খেলে পরে তোমার শরীরটা তো খারাপ হয়ে যাবে। সপনা কোনো উত্তর দিল না, আর এখন আমানকে ওদের দুজনের পেছনে যেতে হলো। ওরা মহলের মুখ্য দরজার সামনে এসে পৌঁছালো। ওখানে ওরা একটা মহিলাকে দেখতে পেল। আমরা এখানে ঘুরতে এসেছি, আপনি মহল থেকে দেখতে পারি? টাকা যদি দাও তাহলে দেখতে পাবে, নয়তো বাইরে থেকেই দেখো। মেহতাব কুসুমকে টাকা দিল। তারপরে কুসুম ওদের তিনজনকে মহলের ভেতরে নিয়ে গেল। যখনই ওদের পদক্ষেপ মহলের ভেতরে পড়লো, তখন আকাশে জোরে বিদ্যুৎ চমকে উঠলো। কালো মেঘ ঘনিয়ে এলো। এই হঠাৎ করে আবহাওয়া কি হলো? এত অবধি তো ঠিক ছিল। চারপাশে ঝড় শুরু হলো। তোমরা এখানেই দাঁড়াও, আমি আসছি। কুসুম সেখান থেকে চলে গেল। তখনই একটা লোকের জোরে চিৎকার করার আওয়াজ এলো। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল না। কেউ ওই ব্যক্তিকে নিষ্ঠুরের মতো মারছিল। ওই ব্যক্তি পালানোর চেষ্টা করছিল। তখনই একটা তলোয়ার এসে ওর গলা কেটে দিল। না, এটা হতে পারে না, আমি কিছু করিনি। কুসুম দেখলো সপনার হাতে তলোয়ার, আর ওর পুরো বডিতে রক্ত লেগে আছে, আর সামনে কুসুমের ভাইয়ের দেহ পড়ে আছে।
যার মাথা কাটা ছিল। এটা তুমি কি করলে স্বপ্না? আমার বিশ্বাস করো, আমি তোমার হাতে তরোয়াল আর সামনে পড়ে থাকে কাটা মাথাটা, কি করে তোমাকে বিশ্বাস করব? তুমি আমার ভাইকে কেন মারলে? আর তুমি কে? চলো তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। আমান স্বপ্নার হাত ধরে ওকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। তখনই সামনে থেকে কুসুম চলে এলো। মহলের ভেতরে একটা মানুষের খুন করবে আর এভাবে বেঁচে যাবে? না, আমি তোমাদেরকে এখান থেকে যেতে দেব না। স্বপ্নার ইশারা করতেই কিছু লোক ওদের তিনজনকে ধরে নিয়ে ভেতরে চলে গেল, যেখানে সেনাপতি তলোয়ার নিয়ে ওদের অপেক্ষা করছিল। কেন রে, আমার শালাকে কেন মেরেছিস? ওর হাতে তলোয়ার দেখে আমান আগে এগিয়ে এলো। দেখুন স্যার, ওকে আমি মারিনি। হঠাৎ করে অন্ধকার হয়ে যায় আর এই দুর্ঘটনা ঘটে যায়। এবার আবার অন্ধকার হবে, কিন্তু এবার তোমাদের মৃত্যু হবে। কুসুম ঘরের লাইট অফ করে দিল। তখনই ধর্মা একটা নিজের তলোয়ার নিয়ে আমানের ওপর ঝাঁপিয়ে পড়ল। নাকি ঘরের ভেতর থেকে চিৎকারের আওয়াজ এলো। অন্ধকারের মধ্যে সবাই এদিক ওদিক পালাচ্ছিল। কখনো জোরে একটা মানুষের চিৎকারের আওয়াজ এলো। কিছুক্ষণের মধ্যে নিস্তব্ধতা হয়ে গেল আর কুসুম লাইট অন করলো আর দেখলো ধর্মা বিনা মাথায় নিচে পড়েছিল। ও জোরে চিৎকার করলো, না না। স্বপ্না মাটিতে বসেছিল আর ওর কোলে ধর্মার কেটে যাওয়া মাথা ছিল। বাকি সব মানুষেরা ঘরের এক কোণে ভয় দাঁড়িয়েছিল। স্বপ্না, তুমি কি চাও বলো তো? আমরা তো আগেই বলেছিলাম যে তোমার ওষুধ ছাড়া তোমার মাথাটা গন্ডগোল করে। স্বপ্না কিছু বলার পরিস্থিতিতে ছিল না। ও শুধু নিজের পকেট থেকে ওষুধ হাতে নিয়ে আমানকে দেখালো। তুমি ওষুধটা নিচ্ছ, তার মানে এইসব তুমি নও, তাহলে কে? আমান এবার খুনির খোঁজ করার জন্য জুটে গেল। ও মহলের সব লোকদের বাইরে বারান্দায় জমা করলো। সামনে স্বপ্না দাঁড়িয়েছিল আর বাকি লোকেরা এক সাইডে। ওই খুনিটা আমাদের মধ্যেই রয়েছে। ওকে ধরতে না পারলে কিন্তু আর অনেকজনকে মেরে ফেলবে। এক্ষুনি খুঁজে বের করতে হবে। আমার নিজের পকেট থেকে একটা ছোট বই বার করলো, কিছু মন্ত্র পড়লো আর নিজের হাতের মুঠো থেকে হাওয়াতে স্বপ্নার দিকে ছাই ছড়ালো। আর এই ছাই উড়ে স্বপ্নার বদলে মেহতাবের শরীরের মধ্যে প্রবেশ করলো। আর ও জোরে চিৎকার করে উঠলো। ওর আওয়াজ বদলে গেল আর ও চুল খুলে ওর মুখের ওপর ছড়িয়ে পড়লো, যার জন্য ওকে খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। এটা তুমি ঠিক করনি। আরে ঠিক তো তুমিই করনি। নিরপরাধ লোকজনকে তুমি মেরে দিচ্ছ। ওরা নিরপরাধ নয়, ওই খুনি বাদশার সন্তান ওরা, যে আমাকে নিজের